নমস্কার, আমি স্বপ্না পাল রায়। আমার সঙ্গে আছে আমার কন্যা সৃজা রায়। নমস্কার। আমরা আজ আপনাদের সঙ্গে এই আগামী কিছুটা সময় আপনাদের সঙ্গে একসঙ্গে কাটাবো। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা একটু যদি আমাদেরকে জানান যে আমাদের ঠিক মতন শুনতে পাওয়া যাচ্ছে কিনা, একটু যদি কেউ কমেন্ট করে পাঠান তাহলে আমরা লাইভ অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব। এই মুহূর্তে এখনো কোনো প্রতিক্রিয়া একটু দয়া করে যদি আপনারা জানান যে শুনতে পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। অমিত কুমার বাউরি জানিয়েছেন অল ইজ ওকে। ঠিক আছে, আমরা তাহলে লাইভ অনুষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকের এই একটা ঘন্টা আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বেশ কিছু কবিতা, কিছু গল্প, আড্ডা আপনাদের সঙ্গে আজকে পরবর্তী এক ঘন্টা আমরা থাকবো। এভাবেই আমাদের সঙ্গে থাকুন। কবিতা আমার জারুলের ঘন ছায়া, কবিতা আমার নিকোনো উঠোন ঘর, কবিতা আমার চোখে অঞ্জন মায়া, কবিতা আমার গোপন স্বয়ম্বর, কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাবরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা, কবিতা আমার প্রিয়তম সংসার, কবিতা আমার দৈতার এলো চুল, কবিতা আমার সত্যিত উপহার, কবিতা আমার চিরকাঙ্ক্ষিত ভুল, কবিতা আমার বর্ষার ভরা নদী, কবিতা আমার ভোরের শিউলি জুঁই, কবিতা আমার বুকে থাক নিরবধি, কবিতা আমার স্তন্যদায়িনী তুই। নমস্কার, আরো একবার সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো খাস খবর চ্যানেল কর্তৃপক্ষকে, আমাদের দুজনকে এই লাইভ অনুষ্ঠানের সুযোগ্য মনে করে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো শম্পাকে এবং সুজয়কে, যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা জানি যে খাস খবর চ্যানেলটি একটি নিরপেক্ষ সংবাদ চ্যানেল এবং খুব জনপ্রিয় সংবাদ চ্যানেল। তার সাথে সাথে শুধু সংবাদ পরিবেশন নয়, তার সাথে সাথে এই চ্যানেলটি সমান্তরালভাবে এরকম সাংস্কৃতিক চর্চা, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডকে আমাদের সবার সামনে নিয়ে আসে। আমরা প্রতিনিয়ত যারা এই চ্যানেল দেখি তারা আমরা সবাই তাদের এই কাজের সঙ্গে যথেষ্ট ওয়াকিবহাল। আমরা পূর্ববর্তী সময় এই চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অনেক গুণী শিল্পীদের পেয়েছি, বিভিন্ন কবিতা অনুষ্ঠান অথবা সঙ্গীতানুষ্ঠানে। পরবর্তীতেও অনেক গুণী শিল্পীরা আসবেন। আমি আমার পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যারা লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীকালে রেকর্ডেড লাইভ দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
সবাই আমাদের সঙ্গে থাকুন। আমি কবি মৃণালকান্তি দাসের কবিতা আমার কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের পথ চলা শুরু করলাম। আমার পরবর্তী নিবেদনে থাকবে অবশ্যই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের কবিতা। কবিগুরু রবি ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখেরিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল উজাড় করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের 50 নম্বর কবিতা কৃপণ। আমি এই কবিতার ইংরেজি অনুবাদটি এরপর শোনাবো। I had gone begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream, and I wondered, who was this king of all kings? My hope rose high, and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked, and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then, of a sudden, thou didst hold out thy right hand and say, "What hast thou to give to me?" Ah, what a kingly jest were is to open thy palm to a beggar to beg. I was confused and stood undecided, and then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little grain of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. সত্যি সময়টা বড় অশান্ত। আমরা একটা অন্ধকার সময়ের মধ্য দিয়েই যাচ্ছি। এই সময়ে এই রকমের আয়োজন সত্যি প্রশংসা যোগ্য। আমি এ প্রসঙ্গে
কবি নাজিম হিকমতের কবিতার একটা অংশ আমি বলবো। উনি একটা জায়গায় বলছেন যে আমি মরতে চাই না, কিন্তু যদি মৃত্যু আসে তবু আমি বেঁচে থাকব তোমাদের মাঝে। আমি বেঁচে থাকব আরগাঁয়ের কবিতায়, আমি বেঁচে থাকব পিকাসোর সাদা কবুতরে আর রবসনের গানে। অর্থাৎ এই যে শিল্প, এই যে সংস্কৃতি, এগুলোই তো বেঁচে থাকার রসদ। এইভাবে যদি এই অন্ধকার সময়ে আমরা এই বেঁচে থাকার রসদগুলোকে আঁকড়ে থাকতে পারি, এগুলোকে নিয়েই যদি আমরা জীবনে চলার পথে এগিয়ে চলতে পারি, তাহলে কোনো অন্ধকারই আর অন্ধকার বলে মনে হবে না। কুয়াশার মধ্যে যখন শীতের সূর্য ওঠে, তখন যেভাবে আমাদের চারিদিকের অন্ধকারটা, কুয়াশাচ্ছন্নটা ভেঙে যায়, ঠিক সেভাবেই যখন এই কবিতাগুলো, এই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, গীতবিতান, এই কবিতাগুলো যখন আমরা পড়ি, তখন আমাদের মনের ভেতরের অন্ধকারগুলোও যেন কোথায় দূর হয়ে যায়। আরো বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে থাকবো, এরপর আমার মেয়ে আপনাদেরকে কবিতা শুনবে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যদিও আমরা এখন একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে আশা রাখবো যে খুব শীঘ্রই আমরা অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখতে পাবো। আমি এখন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জন্মভূমি আজ কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবো। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। সত্যি এই দুঃসময়ে মানুষের হাত ধরেই আমাদের থাকতে হবে। যারা অসহায় তাদেরকে যতটা সম্ভব নিজেদের মতো করে সাহায্য করতে হবে, এই অঙ্গীকার নিয়েই এই কবিতা। আমি পরবর্তীতে যাব একটি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা, জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব।
আমরা সকলেই জানি শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ, তবুও আমাদের সমাজে এখনো পর্যন্ত শিশুশ্রম প্রথা চলে আসছে। সেই রকমই আমাদের সমাজে এরকম বহু শিশু শ্রমিক আছে যাদের মুখ বন্ধ করে অনেক অত্যাচার সহ্য করতে হয়। আমার অন্যতম প্রিয় কবি কবি রতনতনু খাঁটির একটি সত্য ঘটনা অবলম্বনে কবি, আমার একটু ভুল হয়ে গেছে, কবি দেবব্রত সিংহের লেখা মেয়ের মতো কবিতাটি আমার পরবর্তী নিবেদন। আমার নাম ববিতা মণ্ডল, বয়স 9 বছর, বাড়ি দমদম ক্যান্টনমেন্টের মাঠকলি বস্তি। এখানে দিদিমণির ফ্ল্যাটে থাকতাম, কাজ করতাম। কি কাজ? কাজের লোকের কাজ। দাদাবাবু দিল্লিতে, দিদিমণি কলকাতার আপিসে, ঘরে 11 মাসের বাচ্চা। আমি সব সামলে দিতাম, বাচ্চা আগলাতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, তার পটি পাল্টে দিতাম, একটু বাসন মেজে দিতাম, রান্নাঘরের কাজের মাসির সঙ্গে হাত লাগাতাম। এমনকি রাতের বেলা দিদিমণির পা টিপে দিতাম। তবু কেমন মেরেছে দেখো, স্কেল বাড়ি দিয়ে মেরেছে। পাশের ফ্ল্যাটে শুনতে পাবে বলে জলের কল খুলে দিয়ে মেরেছে। আমার মুখের দিকে তাকিয়ে দেখো কেমন বাড়ি মেরেছে এলোপাথারি। আমার গালে, কপালে, চিবুকে কেমন দাগ বসিয়ে দিয়েছে দেখো। কেন মারলো? কেন অমন করে? কি করেছিলে তুমি? চুরি। কি চুরি? বিস্কুট। বিস্কুট? খিদে পেয়েছিল খুব, রান্নাঘরের কৌটোতে ছিল বিস্কুট, তাই ফেলেছি খেয়ে। বিস্কুট খাওয়াতে এমন মার? মারের চোটে হাসপাতাল, বড়নগরের বড় হাসপাতাল। কোথায় ম্যাডাম, কোথায়? 7 সকালে তার ফ্ল্যাট বাড়িতে উটকো লোকের জটলা। সেই জটলার মাঝে ঘিরে ধরল মিডিয়া। ম্যাডাম বললেন, কি বলছেন উল্টো পাল্টা? আমি তো ওকে মারিনি, ভয় দেখিয়েছি মারের। আজ না হয় চুরি করেছে বিস্কুট, কদিন পরে ওই নেবে নেকলেস। কিন্তু ম্যাডাম, 9 বছরের নাবালিকাকে কাজের লোক হিসাবে রাখাটা তো অপরাধ। ভারতীয় দণ্ডবিধি অনুসারে নাবালিকা পরিচারিকা রাখা দণ্ডনীয় অপরাধ। নাবালিকা পরিচারিকা? সে আবার কি? কে নাবালিকা, কে পরিচারিকা? আমি তো কাজের লোক হিসাবে রাখিনি ওকে। তাহলে রেখেছিলাম মেয়ের মতো, মেয়ের মতো করে রেখেছিলাম। ধন্যবাদ। এরপর বড়রা সবসময় চায় যে আমরা ছোটরা সব কিছুতে ফার্স্ট হই। এই যেমন আঁকাতে, তারপর ব্যায়ামে, সাঁতারে, পড়াশোনায়, সব সময় কবিতা, নাচ, গান সবেতেই আমরা ফার্স্ট হই। কিন্তু তারা এটা জানে না যে আমাদের মনের ভেতরে কত নানান হাজার হাজার প্রশ্ন ঘুরে বেড়ায়। এটা জানবার চেষ্টাও তারা করে না, অথচ জানলেও অনেক সময় উত্তর দিতে পারে না কিংবা উত্তর দিতে চায় না। আর আমরাও কি সেই চাপটা মেনে নিতে পারি? সেই রকমই কবি রতনতনু খাঁটির লেখা একটি কবিতা,
প্রশ্ন নিয়ে একটি কবিতা, পাপানের প্রশ্ন। স্কুলে আজ রেজাল্ট দেবে, ব্যস্ত গোটা বাড়ি, খাঁচায় পোষা ময়নাটাও করেনি আজ আড়ি। করতে পিসি রান্নাঘরে, বকুল মাসি ছাদে, গৃহস্থালীর সমস্ত কাজ জরুরি সংবাদে। অফিস থেকে বাবার ফোনে জড়িয়ে আছে ভয়, মা দাঁড়িয়ে রঙিন ছাতায়, দুই পাশে সংশয়। স্কুলের কেটে স্বপ্নেরা চুপ, উথাল পাথাল ঢেউ, গাছ ভর্তি বকুলেরাও দেখেছে কেউ কেউ। এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি, রেজাল্ট হাতে বিদ্যেবানরা উধাও খুনসুটি। দূরের থেকে চেঁচায় পাপান, আমি সেকেন্ড ক্লাসে। সব মায়েদের বাঁকা চোখেরা তাকালো চারপাশে। মা বলল, ঢের হয়েছে, মুখ দেখানোই ভার। ফার্স্ট কে হলো নামটা শুনি, অঙ্কে কত তার? পাপান বলল, দেবল গুপ্ত। অঙ্কে সে 100, আমি পেলাম 90, তার বেশি পেলাম কই? সারাটা দিন খেলিস শুধু, মা বললেন রেগে। সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে। চল বাড়িতে, দেখাচ্ছি আজ খেলার কি যে মানে। দেবল হলো চাঁদের টুকরো, সব্বাই তা জানে। তখন পাপান মায়ের দিকে তাকালো ভয়ের চোখে। ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আন্টিকে। বলুক, তাতে দোষ কিছু নেই, ফার্স্ট হয়েছে ক্লাসে। মায়ের কথায় পাপান শোনার দু চোখ ঝেপে আসে। মিথ্যে বলা না সেকেন্ড হওয়া, কোনটা ভালো বলো? মুখের উপর উত্তর দিস, একই খুব শিখেছিস কথা, আজকে বাবা আসুক দেখি। মার কাছে উত্তর পায়নি, দু চোখ ভেসে নদী। ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি। বলুন সবাই। মঞ্চে পাপান, মুখখানা যে কালো। সেকেন্ড হওয়া নাকি মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? সেকেন্ড হওয়া নাকি মিথ্যে বলা, কোনটা বেশি ভালো? ধন্যবাদ। সত্যি আজকে সৃজা একটা বার্তা বড়দেরকে দিয়ে গেল। ছোটদের মনের উপর সত্যি কতটাই চাপ আমরা সৃষ্টি করি। সব কিছুতেই আমরা চাই যে আমাদের সন্তানরা সবার থেকে এগিয়ে থাকুক। আসবো পরবর্তীতে এরকমই আরেকটা শ্রুতি নাটকও সৃজা আপনাদেরকে শোনাবে। তার আগে আমরা অনেকক্ষণ ধরে বাংলা কবিতায় আছি। আমার মনে হয় খাস খবরের দর্শক যারা আছেন তারা বাংলা ভাষী ছাড়াও অন্যান্য ভাষারও, আর বিশেষত হিন্দি ভাষীও হয়তো কিছু দর্শক শ্রোতা আছেন। তো আমি তাদের কথা মাথায় রেখেই দুটো হিন্দি কবিতা, যেমন রবীন্দ্রনাথ পড়লে যেমন গীতাঞ্জলি বা সঞ্চয়িতা, গীতবিতান পড়লে যেমন আমাদের একটু আগেই বললাম যে আমাদের মনের অন্ধকারগুলো দূর হয়ে যায়, সেরকমই যখন আমরা ভীষণ মন খারাপে থাকি, মনের ভেতরটা যখন উথাল পাথাল করে নানা রকম প্রশ্নে, চারদিকের এই অস্থির সময়ে, সেরকম সময় কিছু হিন্দি কবিতাও আমি পড়ি। আমি একটু বলি যে আমি ছোটবেলায় 3 বছর ছিলাম উত্তরপ্রদেশে, এবং সেখানে উত্তরপ্রদেশে আমি একটা বাংলা মিডিয়াম স্কুলেই পড়তাম, কিন্তু যেহেতু সেখানে হিন্দি ভাষাভাষী অধিবাসীর সংখ্যাই বেশি ছিল, তাই হিন্দি ভাষাটা আমাকে বেশ রপ্ত করতেই হয়েছিল, এবং সেটাতে আমার বেশ ভালোই লেগেছিল। কারণ তখন তো দূরদর্শন হিন্দি আমরা দেখতামই, ন্যাশনাল চ্যানেল যেটা। আর যেহেতু ওখানে স্কুলে হিন্দি ছাত্রছাত্রী ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে বাংলা হিন্দি দুটোতেই কথা বলতে হতো, তো হিন্দি ভাষাটা আমার ভীষণ মিষ্টি লাগতো তখন থেকেই।
বেশ কিছু হিন্দি কবির কবিতা আমি পড়ি, ভালো লাগে। তো আজকে সেরকমই দুটো কবিতা যেটা আমাদের মন খারাপের দিনগুলোতে আমাদেরকে আগে এগিয়ে যেতে বা আমাদের ভীষণ অসফলতার সময় মনে সাহস জোগাতে সাহায্য করবে, এরকম দুটো কবিতা নিয়ে আমি এসেছি। मुट्ठी में कुछ सपने लेकर भरकर जेबों में आशाएं, मुट्ठी में कुछ सपने लेकर भरकर जेबों में आशाएं, दिल में है अरमान यही कुछ कर जाए कुछ कर जाए। सूरज सा तेज नहीं मुझ में दीपक सा जलता देखोगे, सूरज सा तेज नहीं मुझ में दीपक सा जलता देखोगे। अपनी हद रोशन करने से तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है, मैं उस माटी का वृक्ष नहीं जिसको नदियों ने सींचा है। बंजर माटी में पलकर मैंने मृत्यु से जीवन खींचा है। मैं पत्थर पर लिखी इबारत हूँ, मैं पत्थर पर लिखी इबारत हूँ, शीशे से कब तक तोड़ोगे। मिटने वाला मैं नाम नहीं, तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। इस जग में जितने जुल्म नहीं उतने सहने की ताकत है, इस जग में जितने जुल्म नहीं उतने सहने की ताकत है। तानों के भी शोर में रहकर सच कहने की आदत है। मैं सागर से भी गहरा हूँ, मैं सागर से भी गहरा हूँ, तुम कितने कंकर फेंकोगे। चुन चुन कर आगे बढ़ूंगा मैं, तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। झुक झुक कर सीधा खड़ा हुआ, अब फिर झुकने का शौक नहीं, झुक झुक कर सीधा खड़ा हुआ, अब फिर झुकने का शौक नहीं। अपने ही हाथों रचा स्वयं, तुमसे मिटने का खौफ नहीं। तुम हालातों की भट्टी में जब जब भी मुझको झोंकोगे, तुम हालातों की भट्टी में जब जब भी मुझको झोंकोगे, तब तब कर सोना बनूंगा मैं, तुम मुझको कब तक रोकोगे, तुम मुझको कब तक रोकोगे। আমার পরবর্তী হিন্দি কবিতায় যাই। कि लहरों से डरकर नौका कभी पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। लहरों से डरकर नौका कभी पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। मन का विश्वास रगों में साहस भरता है, चढ़कर गिरना गिरकर चढ़ना न अकरता है। आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। डुबकियां सिंधु में गोताखोर लगाता है, डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट कर आता है। मिलते नहीं सहज ही मोती गहरे पानी में, मिलते नहीं सहज ही मोती गहरे पानी में, भरता है दुगना उत्साह इसी है रानी में। मुट्ठी उसकी खाली हर बार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। अब आखिरी पंक्तियों में ध्यान देना, कुछ इस तरह से है। असफलता एक चुनौती है, इसे स्वीकार करो। असफलता एक चुनौती है, इसे स्वीकार करो। क्या कमी रह गई है देखो और सुधार करो। जब तक ना सफल हो तुम, नींद चैन को त्यागो तुम। जब तक ना सफल हो, नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। জীবনে যারা চেষ্টা করে তারা কখনোই হারবে না, তারা হারতে পারে না। আমরা তো জানি যে
একবার দুবার তিনবার আমরা হারতে পারি, কিন্তু জয় নিশ্চয়ই আছে, হারের পরে জিত অবশ্যই আছে, অন্ধকারের পরে আলো সব সময় আছে। তাই মনে বিশ্বাস রাখতে হবে, সব সময় পজিটিভ চিন্তা করতে হবে, অসময়ে লোকের পাশে থাকতে হবে। এইটুকুনি এই কবিতাগুলোর মধ্য দিয়ে এই বার্তাটাই আমি দিতে চেয়েছিলাম। এরপর আবার সৃজার নিবেদন শুনুন আপনারা। তার আগে একটু দর্শক বন্ধুরা যে প্রতিক্রিয়াগুলো আমাদের দিয়েছে সেগুলোতে একবার চোখ রেখে নিই। যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালোবেসে অনেকে ভালো লাগাটুকু জানিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী আমার নিবেদন বর্ণী মুখোপাধ্যায়ের লেখা ঝিমলির বিকেল। মা, ও মা, বাইরের দরজাটা যে হাট করে খোলা আছে, দেখতে পাও না? তারপর তো আমার দোষ হবে। ঝিমলে, তুমি আজকাল বড্ড আনমাইন্ডফুল হয়ে যাচ্ছ। দরজাটা বন্ধ করার কথা মনে থাকে না? এখন এখন কে খোলা রেখেছিল দরজা? আমি আমি তো সকাল 7টায় স্কুলে চলে গেছি, আর এই এখন বেলা 3টের সময় ফিরলাম। এখনকার দোষ কে আনমাইন্ডফুল? মা, ও মা, তুমি কি বাড়িতে আছো না বেরিয়ে গেছো? অঞ্জলি মাসিকে যদি জিজ্ঞেস করি তো ঠিক বলবে, মা তো বাড়িতে নেই, বেরিয়ে গেছে। খালি বেরিয়ে গেছে আর বেরিয়ে গেছে। বাইরে যাবার কথা ঠিক মনে থাকে, আর আমার কথা মনে থাকে না। কবে থেকে বলছি, মা আমাকে একটু ওই কিসের বড়া, যেন কিসের বড়া, হ্যাঁ 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 তালের বড়া, একটু তালের বড়া করে দেবে। তুমি একেবারে না বলে দিলে। ও বাবা, তালের বড়া? না না, ও আমি পারবো না, আমার গন্ধ লাগে, আমার বমি বমি করে, আমি পারবো না মা গো, পারবো না। তুমি না বলে দিলে কেন? একটু মিছি মিছিও তো হ্যাঁ বলতে পারতে। বলতে পারতে, হ্যাঁ রে ঝিমলি, করে দেব। তা নয় আমার গন্ধ লাগে? কই কই ঈশিতার মার তো গন্ধ লাগে না, ও তো কদিন আগেই স্কুলে এনেছিল। তালের বড়া কি ভালো খেতে, তাই তো তোমায় বলেছিলাম। আর কোনো দিন তোমায় কিচ্ছু বলবো না। আসল কথা আজ আমার খুব রাগ হয়েছে সকাল থেকেই। অঞ্জলি মাসি, অঞ্জলি মাসি, আমি এখন কিচ্ছু খাবো না, ড্রেস চেঞ্জও করবো না, ওপরেও যাব না, এখানেই বসে থাকবো। এখনই তো স্যার আসবেন পড়াতে। ধুচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না আমার। আমার কোনো কথা তোমার মনেই থাকে না, কিন্তু বন্ধুর বাড়ি যাবার কথা মনে থাকে। কোথায় শাড়ির এক্সিবিশন হবে তাও মনে থাকে। নন্দনেতে ফিল্ম ফেস্টিভ্যাল, সেটাও মনে থাকে। তাহলে আমার কথা কেন মনে থাকবে না? কেন 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 মনে থাকবে না আমার? ও বাবা, টেবিলের উপর আবার চিঠিও লিখে গেছে। দেখি তো। ঝিমলি, আমি চন্দনা মাসির বাড়ি যাচ্ছি কাপড়ের এক্সিবিশন দেখতে। যদি শম্পা মাসি ফোন করে তো বলো মামার বাড়ি গেছি। আমার ফিরতে বোধহয় একটু দেরি হবে। কাল তোমার 4টে ক্লাস টেস্ট আছে। জানি জানি, খুব ভালো করে জানি। প্লিজ লক্ষ্মী সোনা ঝিমলি, একদম টিভি দেখো না কেমন, আর গানও শুনো না। চন্দ্রবিন্দু, ভূমি, রূপঙ্কর, ক্যাকটাস কিচ্ছু না। তুমি তো আমার ভেরি গুড মেয়ে।
তাই না? মনে রেখো, এবার কিন্তু তোমাকে ফার্স্ট হতেই হবে। বাবা রাত্রে ফোন করলে জেনে নিও কবে ফিরবে। তুমি ঠিক সময়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ো, কেমন? নো টিভি প্লিজ। আই লাভ ইউ সোনা। ওহ, এত কাজ যে আমি বাড়ি আসা পর্যন্ত অপেক্ষাই করা গেল না। আজ এর বাড়ি, কাল ওর বাড়ি, পরশু রোটারি ক্লাব, তারপরের দিন উইমেন্স অ্যাসোসিয়েশন। সব হবে, সব হবে, শুধু শুধু আমার তালের বড়া হবে না। গন্ধ। আমার বাবা তো মাসের মধ্যে 15 দিনই কলকাতার বাইরে থাকে, খালি ট্যুর আর ট্যুর। একদম ভালো লাগে না আমার। বাবাকে ছেড়ে থাকতে আমি একটুও ভালোবাসি না, একটু। হ্যালো, ইয়েস, জীবন বাবু? সরি, দিস ইজ রং নাম্বার। ধেত্তেরি, এখন আমার রাগ হয়েছে আর এখন জীবন বাবু খোঁজ করছে। হ্যালো, কি? আরে, আপনাকে বললাম না যে এটা রং নাম্বার। এখানে জীবন বাবু বলে কেউ থাকে না। জ্বালাতন। এবার এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। হ্যালো, কে চাই? হ্যাঁ, কি চাই? ও মা, ঝর্ণা মাসি? না গো, মা বাড়িতে নেই। হ্যাঁ, না মানে না মানে মা আর কি ওই চন্দনা মাসির বাড়ি গেছে, শাড়ির এক্সিবিশন আছে তো, তাই। আমাকে বারণ করেছিল বলতে, কিন্তু আমি বলে দিলাম। কেন? আমার খুব রাগ হয়েছে, তাই। রাখি। কিচ্ছু চলবে না, গান না, টিভি না, পড়ো ঝিমলি পড়ো। তোমাকে ফার্স্ট হতে হবে, ফার্স্ট। ও বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে এসো না। আর কতদিন ট্যুরে থাকবে? আমার বুঝি একা একা খারাপ লাগে না? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তবে এত দেরি করো কেন গো বাবা? তাড়াতাড়ি চলে এসো না প্লিজ। মা শুনলে বলবে, একা কেন? অঞ্জলি তো বাড়িতে আছে, ওর সঙ্গে কথা বলবে, গল্প করবে, তাহলেই তো আর একা মনে হবে না। আচ্ছা আচ্ছা, অঞ্জলি মাসির সঙ্গে আমি কি গল্প করব? ওর সঙ্গে কথা বলতে গেলেই বলবে, টাইম নষ্ট করনি ঝিমলি, তোমারে যে ফাস্ট হতে হবে। তুমি পড়া করো, আমি ততক্ষণ তিথির অতিথি দেখি। খালি ফাস্ট ফাস্ট আর ফাস্ট। না না না, আমি ফাস্ট হব না, কিছুতেই না। আমি কি এখনো ছোট আছি নাকি? ক্লাস 9 হবে, তাও আমার সঙ্গে। যাও যাও তোমরা, আমি পড়াশোনাই করব না, স্কুলে যাব না আমি। আমার যদি একটা ছোট্ট এইটুকু একটা ভাই থাকতো তাহলে খুব ভালো হতো। আমি ওকে চান করাতাম, খাওয়াতাম, ঘুম পাড়াতাম, কোলে করে কত আদর করতাম। কিন্তু হ্যালো, হ্যাঁ ঝিমলি বলছি। কে? ও, রানী মাসি? না গো, না বাড়ি নেই। হ্যাঁ গো, টুম্পা কি করছে? পড়ছে? ওরও পরীক্ষা? তাই তুমি ওর কাছে বসে আছো? ও, রানী মাসি, মানে তুমি তুমি তালের বড়া করতে পারো? পারো? না গো, আমার মা করে না, গন্ধ লাগে তো তাই। কি, টুম্পা ভালোবাসে না তাই তুমি করো না? ও হো, না না, আমি আর কোথায় যাব? এক্ষুনি তো স্যার আসবেন ম্যাথ করাতে, তারপর বিদিশাদি লাইফ সায়েন্স পড়াবেন। কাল টেস্ট আছে তো 4টে।
হ্যাঁ হ্যাঁ, আমি মাকে বলে দেব। একদিন টুম্পাকে নিয়ে এসো না আমাদের বাড়ি। আসবে তো? আচ্ছা, রাখি। বাবা, এখনই এত হাই উঠলে পড়বো কখন? স্যার তো দেখলেই বলবেন পড়তে বসলে তোমার ঘুম পায়। ডিসকাস্টিং। বাবা যখন বাড়িতে থাকে তখন আমি আর বাবা দুজনে একসঙ্গে গলা ছেড়ে গাই, সব গান। বাবার গলাটা ঠিক ইন্দ্রনীল সেনের মতো, তাই তো আমার ইন্দ্রনীলকে খুব ভালো লাগে। মা গান শুনতে ভালোবাসে কিন্তু গাইতে পারে না। বাবা খুব ভালো গায়। আসল কথা, আমার বাবাকে আমি খুব খুব ভালোবাসি, খুব। তাহলে তোমরা ভেবো না যেন আমি আমার মাকে ভালোবাসি না। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি, মাও আমাকে বড্ড ভালোবাসে। কিন্তু ওই যে খালি পড়ার কথা বলে। কিন্তু একটা কথা আমি মাকে কিছুতেই বোঝাতে পারি না, যে সবাই ফার্স্ট হতে পারে না, তাহলে লাস্ট হবে কে? আবার ফোন। ভালো লাগে না। হ্যালো, কে? শাওলি, কি রে, আজ স্কুল এলি না কেন? সকালে ঘুম থেকে উঠতে পারিসনি কেন রে? সারা রাত গল্প করেছিস? কার সঙ্গে? তোর ঠাম্মা এসেছেন বুঝি? ফোন করেছিস কেন? হ্যাঁ রে, কাল 4টে টেস্ট আছে, ম্যাথ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি আর বাংলা। কি? আমার ঠাম্মা? হ্যাঁ আছে তো, খুব সুন্দর দেখতে, মাঝে মাঝে আসে তো আমাদের বাড়ি। কি ভালো গল্প বলে, কি সুন্দর গান গায়। তোর এখন খুব ভালো লাগছে তাই না? তোর ঠাম্মা কাছে আছে? ঠিক আছে, কাল দেখা হবে, রাখছি। একবার এসো না গো আম্মা, প্লিজ। একবার, একটিবার। কতদিন তোমাকে দেখিনি। সব সময় বড় ছেলের কাছে থাকো কেন? ছোট ছেলেটাকে তোমার দেখতে ইচ্ছে করে না কেন গো? তোমারই তো ছেলে, কিন্তু আমার যে বড্ড তোমাকে দেখতে ইচ্ছে করছে, বড্ড। একবার এসো না গো আম্মা, প্লিজ একবার এসো। আম্মাকে একটা ফোন করব। কত যেন নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি। ওই তো ডায়াল হচ্ছে। হ্যালো, কে? আম্মা, আমি ঝিমলি। কেমন আছো গো? কি জ্বর হয়েছিল? কবে? সেরে গেছে? আচ্ছা। না, আমি ভালো নেই, একটুও ভালো নেই। একা একা কারোর ভালো লাগে নাকি? না, মাও বাড়িতে নেই। বাবা তো ট্যুরে। কি, তুমিও একা? কেন একা কেন? ওরা কেউ বাড়িতে নেই? আচ্ছা। কি, কাল আমাদের বাড়িতে তুমি আসবে? সত্যি? তুমি তো আসোই না কেন? আমার বাবা কি তোমার ছেলে নয় নাকি? শুধু জেঠমশাই কি তোমার ছেলে? কি? হ্যাঁ, রাগ তো হবেই। সত্যি বলছো তো? আসবে?
আমায় কিন্তু একা একা শুতে বললে চলবে না, আমি তোমার সঙ্গেই শোবো, অনেক অনেক রাত্রি পর্যন্ত গল্প করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না 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 রেখো না, তোমায় একটা কথা বলবো আম্মা। না মানে সেরকম কিছু না, তুমি তুমি তালের বড়া করতে পারো গো আম্মা? হ্যাঁ হ্যাঁ পারো, আমায় করে দেবে প্লিজ প্লিজ প্লিজ, দেবে তো প্লিজ লক্ষ্মীটি, না বলো না। হ্যাঁ 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 আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো, প্রমিস। টিভি দেখবো না, গান শুনবো না, প্রমিস। ভালো করে পড়া করবো, চন্দ্রবিন্দু ভূমি রূপঙ্কর কিচ্ছু শুনবো না, প্রমিস প্রমিস প্রমিস, সত্যি বলছি। শুধু শুধু তুমি একবারটি আমার কাছে এসো, আমার আর একা একা থাকতে ভালো লাগছে না। কাল স্কুল থেকে এসে তোমায় দেখতে পাবো তো, প্রমিস করো? ওকে গুড গার্ল, রাখছি। অঞ্জলি মাসি, অঞ্জলি মাসি তাড়াতাড়ি খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, এক্ষুনি স্যার এসে যাবেন, তাড়াতাড়ি দাও, কুইক কুইক। সত্যি আমরা বলছিলাম যে কিভাবে এই ঘটনাগুলো শিশু মনে চাপের সৃষ্টি করে। আমরা বড়রা, আমরা বাবা মারা আমাদের নিজেদের জগতে নিজেদের কাজে ব্যস্ত থাকি, ওদেরকে আমরা কতটুকু সময় দিতে পারি। তবে সব খারাপেরই একটা ভালো আছে, যেমন এই লকডাউনে কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে সেই সময়টা দিতে পারছি যেটা আমরা আমাদের কর্মজীবনে ব্যস্ততার দরুন দিতে পারি না, সেটা এখন কিন্তু আমরা ওদের সঙ্গে যাকে বলে কোয়ালিটি টাইম, সেটা কিন্তু স্পেন্ড করতে পারছি। আমি এরপর পরবর্তী কবিতায় যাব। সৃজা একটু আগেই একটা সমস্যার কথা বলছিল, শিশু শ্রম প্রথা। সমাজের আরো একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে যৌন নিগ্রহ, ধর্ষণ, যৌতুক হত্যা। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে প্রতিনিয়ত আমরা সেই খবর পাই। কবি মল্লিকা সেনগুপ্তর লেখা পুরুলিয়ারই এক আদিবাসী মেয়ে মালতী মুদিকে নিয়ে কবি মল্লিকা সেনগুপ্তর লেখা আমার পরবর্তী কবিতা মালতী জন্ম। যখন একটি মেয়ের শরীরে নেমে আসে কালো রাক্ষস, মেয়েটি যখন একা ভাঙচুর, একক রক্তক্ষরণ, নিজের স্বদেশে মেয়েটি যখন আক্রমণের শিকার, পার্টি তখন বলবে মেয়েটি দুশ্চরিত্র, অন্য দলটি অমনি বলবে মেয়েটি তাদের কর্মী। সংসদে ঝড়, চাপান উত্তর, সরাসরি সম্প্রচার। ধর্ষিতা মেয়ে ততদিনে একা এক ঘরে কান্নায়। 2 নভেম্বর 90 ঘটনা একটু পাল্টে গেল। অভ্যেস মতো সন্ধে বেলায় বাবুটির চাই রক্ত গোলাপ, পাপড়ি মুছড়ে গোলাপ খাবেন, কিন্তু সেদিন রাতে এসেছিল গোলাপ নয়, সে মালতী মুদি, অগ্নিগর্ভ সে কন্যাটি। ঠিক করেছিল আর সইবে না। যেই না বাবুটি 1 পা 2 পা, ভেতরে ভেতরে শক্ত মালতী। যেই না বাবুটি শাড়ি ধরে টানে, ধস্তা ধস্তি ধরা সে দেবে না। তবে রে বাবুটি ছাপায়, নখে দাঁতে রাগ, জিভ লক লক, আজ এসপার নয় ওসপার। মালতী খুলল কোমরের কষি, বাবুর বাসনা থর থর, যেই এক ঝটকায় তার বুকে পেটে ছুরি বসিয়েছে আগুন মালতী। আজকে মালতী স্বয়ং দুর্গা, রাক্ষস মেরে এভাবেই মেয়ে বাঁচায় নিজেকে। মালতী মুদিকে বাঁচাতে আসে না রাজার কুমার, রূপসী ও রাক্ষসের গল্প এভাবেই পাল্টায়। মালতী একাই বাঁচতে শিখেছে, আগুনের মতো বাঁচা। কিভাবে বাঁচবে মালতী মুদিরা? যত হইচই আস্ফালনের গোড়ায় গলদ, পার্টি, পুলিশ, স্বয়ংসেবক সকলেই কেনা। রাক্ষস বাবু সকলের প্রিয়। ওসি বললেন, ডায়েরি হবে না, তোরা বদমাস, ভদ্রলোকের নামে অপবাদ দেবার ধান্দা। তাছাড়া এটা তো ধর্ষণ নয়, সেসব কিছু তো হতেই দিলি না।
FIR এ ওঠে না প্রশ্ন। এই সমাজের আদিবাসী ওরা মূল জনস্রোতে ঢুকতে পারে না, তাহলে ওদের বলতে দেবে না? পুরুলিয়া থেকে শয়ে শয়ে লোক, শ্যামবাংলার শ্যামল মানুষ পেছনে দাঁড়ালো, করলো ঘেরাও থানার বাবুকে। এটা চলবে ক্লাই, মালতীর কথা লিখতে হবে, শাস্তি হবে ওই বাবুটার। ঠিক আছে ঠিক আছে, এই লিখলাম, টিপছাপ দাও। এবার খুশি তো? যা তোরা বাড়ি যা, আমরা দেখছি। সরল জনতা গ্রামে ফিরে গেল। তারা জানলো না ডায়েরির নামে হিজিবিজি বীজ পুলিশের খাতা। এভাবেই রাত কাটে আমাদের, এভাবেই দিন চলে আমাদের, এভাবেই রাত রাক্ষসে খায়। হঠাৎ এমন কাণ্ড বাঁধালো ওই মালতীটা, সকলেই বললে ডায়েরি তুলে লে, ডায়েরি তুলে লে। মালতী একলা গুঁজ হয়ে থাকে। গায়ের মালতী ভাঙবে তবু মচকাবে না। সেই তো বাঁশের কঞ্চি, সে তো আগুনের ইন্ধন, পিলার টিলার জ্বালিয়ে দেবে সে, নিজে জ্বলে পুড়ে মরবে। ডায়েরি তোলার উদ্যোগ নেই দেখে সন্ত্রাস ঘনালো। একে টোপ ওকে টোপর পরিয়ে পঞ্চায়েতের নেতারা মালতীর জল অচল করল। ধোপা নাপিতে হরতাল। কোন ঠাসা হয়ে মালতীর বাবা মেয়ের সঙ্গে ঝগড়া। তুই যত সব হল্লা আনিস, অনাথ সৃষ্টির কাণ্ড। বাবুদের সাথে যুদ্ধ চলে না, ঘটে নাই এই বুদ্ধি। ডায়েরি তুলে লে, নাহলে চলে যা, এই ঘরে তোর ঠাঁই নাই। মালতী একাই বাঁচতে চেয়েছে, মান সম্মানে বাঁচার জন্য অস্ত্র নিয়েছে আঙুলে আদিবাসী মেয়ে। তার কথা কেউ শুনতে চায় না এদেশে। যে মাটিতে তার জন্ম হয়েছে, রাষ্ট্র সেখানে অন্ধ, পুলিশ অন্ধ, আইন অন্ধ, অন্ধ গাঁয়ের মানুষ। তাই বলে বাবা, সেও কি বোঝে না মালতীর প্রার্থনা? মালতী শুধুই বাঁচতে চেয়েছে আগুনের মতো বাঁচা। কোনো কোনো মেয়ে স্বয়ং আগুন। গায়ের মানুষ দেখলো আগুন জ্বলছে, সেই আগুনের মধ্যে জ্বলছে মালতী, আগুন কন্যা। সেই আগুনের মধ্যে জ্বলছে মালতী, আগুন কন্যা। এরপর আমি কবি সমীন্দ্র ভৌমিকের লেখা ভারতবর্ষ কবিতাতে যাব। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবা গোবা ছেলে নাম ভুলে গেছে তার। সবাই ধরলো, মারলো, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতির চর। এরপর আমি একটা গল্পে যাব। বনফুলের লেখা নিম গাছ। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে। কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাগ হাজা চুলকুনিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে। কবিরাজের প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া ভালো, থাক থাক
কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান নিয়ে বাঁধিয়ে দেয় এ ওর, সে আরো আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটির দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠলে, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পেছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক একই দশা। আমরা এবারে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি শেষ করব আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা গান, যেটা আমাদেরকে ভীষণ সাহস যোগায় আমাদের বিপদের দিনে। আমরা সেই গানটা বারবার করে থাকি। আমি তো গান গাইতে পারি না, আমি সেটাকেই আবৃত্তি করে শোনাবো, এবং এটাই আজকের আমাদের অনুষ্ঠানের শেষ নিবেদন। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়, তোমারে যেন না করি সংশয়। নমস্কার।